আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এমন একটি স্কুল যেটি ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল এবং সেই সাথে টাঙ্গাইলের আরেকটি বিখ্যাত স্কুল অংশ নিচ্ছে আমাদের আজকের এই বিশেষ পর্বে। তো চলুন প্রথমেই দেখে নিই যে কারা আছেন আজ আমাদের কুইজ পর্বে লড়াই করবার জন্য। সাইফ আল মাহি, দশম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। মোহাম্মদ মাহির হোসেন, দশম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। নাইমুল হাসান সাকিব, দশম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। আউসাফ আবরার নাসিফ, দশম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। এই দু দলের আজ জমজমাট লড়াই হবে। তবে লড়াই করবার বিষয়ে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিই। আমাদের এই কুইজ প্রতিযোগিতা দুটো ভাগে আমরা ভাগ করছি, একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করি এবং কুইক কুইজ রাউন্ডে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টি প্রশ্ন করি। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রশ্ন হয়, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভূগোল, তথ্য প্রযুক্তি, সাম্প্রতিক বিশ্ব, এই সব কিছু থেকে। আর নম্বরের বণ্টনের বেলায় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। যারা আগে বাজার চাপবেন তারাই সুযোগ পাবেন আগে উত্তর দেবা। তো এই হচ্ছে নিয়ম। তো চলুন শুরু করি আমাদের আজকের এই কুইজ 2025-এর এই পর্ব। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা রক্ষায় স্ট্রাইডস প্রকল্প চালু করা হয়েছে, যেখানে ড্রোন এবং জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে বন রক্ষীরা নজরদারি করে। স্থানীয় জনগণকে টাইগার রেসপন্স টিম হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়, যারা বাঘ এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে সাহায্য করে। 2022 সালে সুন্দরবনে প্রথমবারের মতন টাইগার ট্যুরিজম জোন চালু করা হয়। 2023 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রায় 114টি। প্রশ্ন হচ্ছে 2024 সালের জরিপ অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা কত? কোনো দলই উত্তর দেবার জন্য এগিয়ে আসছেন না। দেখি কম্পিউটারকে জিজ্ঞেস করি আমাদের বাঘ মামার খবর। আমাদের কম্পিউটার বলছে বাংলাদেশে সুন্দরবনে বসবাসকারী রয়্যাল বেঙ্গল টাইগার বর্তমান সংখ্যা সর্বশেষ জরিপ অনুযায়ী 125টি। 2018-তে ছিল 114টি, আর 9.68 ভাগ বৃদ্ধি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। তবে যেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অবৈধ শিকারের কারণে বাঘের সংখ্যা ভবিষ্যতে হ্রাস পাওয়ার একটা ঝুঁকি রয়ে গেছে। চলে যাই বাংলাদেশ বিভাগের দ্বিতীয় প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। সম্প্রতি করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টরা বলছেন সতর্ক থাকতে হবে, নিতে হবে ব্যবস্থা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ অর্থাৎ ICDDRBর তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে নতুন দুটো সাবভ্যারিয়েন্ট করোনার, এটি এই মিউটেট হয়ে চলে আসা। এগুলো ওমিক্রন JN1 এর একটি উপশাখা। প্রশ্ন হচ্ছে নতুন যে দুটি সাব ভ্যারিয়েন্ট এসছে, এই দুটো সাব ভ্যারিয়েন্টের নাম কি? করোনার এই ভাইরাসটি প্রতি মুহূর্তে মিউটেট করে, নিজেকে পরিবর্তন করে পরিবেশ পরিস্থিতির উপর এবং নতুনভাবে এসে আক্রমণ করে। না দু দলের কোনো দলই উত্তর দেবার জন্য এগিয়ে আসছেন না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে সাবভ্যারিয়েন্ট একটি হচ্ছে XFG আর একটা হচ্ছে XFC। সবচেয়ে বেশি মানুষ যেটা আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে XFG-তে। এই ভ্যারিয়েন্টের অর্থাৎ XFG ভ্যারিয়েন্ট যেটা, এটার সংক্রমণ ক্ষমতা বেশি, মানে দ্রুত একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ছে। সেজন্যে যারা ভাইরোলজিস্ট আছেন তারা আশঙ্কা করছেন বা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে হয়তো তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সুতরাং জনসমাগম অঞ্চলে কম যাওয়া, গেলে মাস্ক ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি কাশি থেকে দূরে থাকা, যেগুলো এর আগেও বারবার বলা হয়েছে করোনা থেকে বাঁচার পর, সেগুলো যদি আমরা মেনটেন করে চলি আশা করি যে আমরা ভালো থাকতে পারব। তো বাংলাদেশ থেকে শেষ হয়ে গেল দুটি প্রশ্ন, চলে যাই আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একজনের কথা বলছি যিনি জন্ম নিয়েছিলেন 1040 বছর আগে। আজকে যেটি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রাম, সেই গ্রামে তিনি জন্ম নেন। তার বাবা ছিলেন গৌড়ীয় রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী, মার নাম ছিল প্রভাবতী। বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা এবং প্রচার প্রসারের ক্ষেত্রে পূর্ব এশিয়া জুড়ে তাঁর প্রভাব আজও বিরাজ করছে এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাঁর ভক্ত। তিব্বতী লাসার কাছে 1053 কিংবা 1054 সালে মারা যান তিনি, এবং অনেকেই বলে থাকেন যে গৌতম বুদ্ধের পরেই হচ্ছে তার স্থান। প্রশ্ন হচ্ছে, এই মানুষটির নাম কি? বাজার প্রেস করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। সম্রাট অশোক। সম্রাট অশোক, দেখি তিনি সম্রাট অশোক কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন দার্শনিক অতীশ দীপঙ্কর। তার গল্প, তাকে নিয়ে প্রবন্ধ এবং এই বজ্রযোগিনী গ্রামের কথা আমাদের স্কুলের বইতে আমরা অনেকবার পড়েছি। তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেছিলেন তিব্বত থেকে মালয়েশিয়া পর্যন্ত। তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। অতীশ এই শব্দটির অর্থ হচ্ছে শান্তি, এবং বিবিসি বাংলার জরিপে শ্রোতাদের ভোটে শ্রেষ্ঠ যে বাঙালি তালিকা করা হচ্ছে সেখানে অতীশ দীপঙ্করের নাম আছে 18তম স্থানে। অতীশ দীপঙ্কর খুব সহজ ছিল, ভেবেছিলাম এটা উত্তর পাবো। যাই হোক, চলে যাই আমাদের পরের প্রশ্নে। বাদশাহ শাহজাহানের সিংহাসনের সংখ্যা ছিল 7টি। এগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে দামি এবং জমকালো। যে সিংহাসনটির কথা বলছি প্রায় 8 বছর, 1628 থেকে শুরু করে 1635 সাল পর্যন্ত তখনকার সময়ের 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সিংহাসনটি। বেবাদল খাঁ তার তত্ত্বাবধানে এই সিংহাসনটি নির্মাণ করা হয়েছিল। আগ্রার তাজমহল নির্মাণ করার জন্য যা খরচ হয়েছিল তার চাইতেও দ্বিগুণ খরচ করা হয়েছিল এই সিংহাসনটি গড়ে তোলবার জন্য, বা এই আসনটি গড়ে তোলবার জন্য। এবং এটা এত দামি হয়েছিল তার কারণটা হচ্ছে যে এতে ছিল দুর্লভ স্বর্ণ, হীরা, মরকত এবং অসংখ্য মণি খচিত ছিল এই সিংহাসনটি। প্রশ্ন হচ্ছে, বিখ্যাত এই সিংহাসন বাদশাহ শাহজাহানের নাম করা এই সিংহাসনের নাম কি? দু দলের কোনো দলের কাছ থেকেই সাড়া পাচ্ছি না, চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। এটি হচ্ছে ময়ূর সিংহাসন, সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন বা তখ্তে তাউস, মুঘল বাদশাহ শাহজাহান কর্তৃক নির্মিত সিংহাসন। এতে দুনিয়ার সবচেয়ে দামি সিংহাসন বলে দাবি করা হয় এবং বিভিন্নভাবে হাত বদল হতে হতে এই তখ্তে তাউস যেটা, সেটা এখন আছে ইরানে। তবে এটা ময়ূর সিংহাসনে বসানো হয়েছিল বিখ্যাত যে কোহিনূর হীরা, সেটা হাত বদল হতে হতে এখন ব্রিটিশদের হাত ধরে ইংল্যান্ডে চলে গেছে। লন্ডন টাওয়ার যেটি আছে, লন্ডন টাওয়ারে এই কোহিনূর হীরা সেখানে সংরক্ষিত আছে, আর মূল সিংহাসনটি রয়ে গেছে ইরানে। ইতিহাস থেকে শেষ হয়ে গেল আমাদের দুটি প্রশ্ন, চলে যাই পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তৈরির পর থেকে এখন পর্যন্ত এই মডেলের কোনো উড়োজাহাজ এভাবে কখনো ভেঙে পড়েনি। কয়েক সপ্তাহ আগে উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এই মডেলটার 100 কোটি যাত্রী পরিবহন উপলক্ষে
এই যে বিশেষ মাইল ফলক সেটা তারা উদযাপন করেছে এবং বিশ্বজুড়ে এই মডেলের বিমান রয়েছে 1175টিরও বেশি এবং এই মডেলের উড়োজাহাজ এখন পর্যন্ত 50 লাখ ফ্লাইট অর্থাৎ 50 লক্ষ বার এটি আকাশে উড়েছে এবং টোটাল যত সময়কে যদি আমরা ধরি যে কতক্ষণ আকাশে ছিল এই মডেলের বিমান সেটা হচ্ছে 3 কোটি ঘন্টা আকাশে ছিল এবং কখনো ভেঙে পড়েনি এই এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদের দুর্ঘটনার আগে। প্রশ্ন হচ্ছে যেই উড়োজাহাজটি ভেঙে পড়ল আহমেদাবাদে এটির কোন মডেলের? এবারও কোনো উত্তর পাচ্ছি না, চলে যাই কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। বোয়িং 787-8 ড্রিমলাইনার এবং এটা বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বিমান এবং এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট ছিল সেটা ছিল AI-171 এবং আহমেদাবাদ সর্দার ভাই বল্লভ প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। 38 সেকেন্ডের মাথায় বিমানটি ধসে পড়ে। বোয়িং 787 মডেলের উড়োজাহাজ ড্রিমলাইনার নামে পরিচিত এবং যেটি বলেছিলাম যে এই ড্রিমলাইনার সেম বিমান, সেম মডেলের বিমান আমাদের বাংলাদেশ বিমানের বহরেও রয়েছে 6টি। চলে যাই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের পরের প্রশ্নে, দেখি কোন প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য। ডেটা ভিজুয়ালাইজেশন, কম্পিউটারে ডেটা ভিজুয়ালাইজেশন বলতে কি বোঝানো হয়? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল তারা বাজার প্রেস করছেন, আপনাদের উত্তর। ডেটা ভিজুয়ালাইজেশন বলতে মেইনলি ডেটা সম্পর্কে যেসব ধারণা আছে সেগুলো আর কি ভিজুয়ালাইজ বা সবার সামনে আর কি উপস্থাপন করাকে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে বিভিন্ন ডেটা সার্ভিস যেগুলো আছে এবং সফটওয়্যার আছে সেগুলো আর কি ভিজুয়ালাইজ করা হয় এবং এগুলো আর কি উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানো হয়। দেখি আপনাদের এই উত্তর সঠিক কিনা, দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে আসলে তথ্যকে দৃশ্যমান আকারে উপস্থাপন করা, জটিল ডেটাকে সহজেই বোধগম্য করা, ডেটার মধ্যে লুকানো সম্পর্ক এবং প্রবণতা খুঁজে বের করা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন টুলস এবং কৌশল ব্যবহার করে চার্ট, গ্রাফ, ম্যাপ ইত্যাদি ডেটা ভিজুয়ালাইজেশন করা সম্ভব। এই ভিজুয়ালাইজেশন উপস্থাপনাগুলো ডেটা বিশ্লেষণের জন্য একটা শক্তিশালী সরঞ্জাম হতে পারে। সো অনেক ডেটা পড়ার চাইতে আমরা ছোট্ট একটা ছবি যদি দেখি আমরা একই ইনফরমেশন পেয়ে যাই, সেটা আমাদের দ্রুত ওই ডেটার বিশ্লেষণ করে পড়ার চাইতে ওটা আমাদেরকে দ্রুত বুঝতে সাহায্য করে। সেজন্যে বলা হয় যে এখনকার দিনে লোকে অত ডেটা দেখতে চায় না, তারা ছবিটা দেখতে চায়। এত তথ্য এটাকে চোখের সামনে দৃশ্যমান করা, বোধগম্য করে, সেটাই হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আপনাদের উত্তর একেবারে সঠিক এবং আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। এর সাথে সাথে শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা এখন একটি ভিডিও দেখব, চলচ্চিত্রের একটি অংশ যেখানে একটি গান আছে, গানটা শুনবো। আমাদের প্রশ্ন এই গানটাকে ঘিরে। প্রথমে আগে আমরা ভিডিওটি দেখি। আবার এলো যে সন্ধ্যা বাংলার সঙ্গীত ইতিহাসে একটি কালজয়ী গান, যা 1980 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ঘুড্ডিতে ব্যবহৃত হয়েছে। এই গানটির সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন লাকিয়া খান, গীতিকার ছিলেন SM হিদায়েত। গানটা প্রথমে 1975 সালে একটা অ্যালবামের জন্য রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে ঘুড্ডি চলচ্চিত্রে ব্যবহার করার ফলে এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রশ্ন হচ্ছে এই অসাধারণ গান আবার এলো যে সন্ধ্যা, এই গানটি গিয়েছিলেন কোন বিখ্যাত শিল্পী? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আপনাদের উত্তর হ্যাপিয়া খান। দেখি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কি বলেন? হ্যাপিয়া খান। ইয়েস, হ্যাপিয়া খান। তিনি এই
গানটি গেয়েছিলেন এবং হ্যাপি আখান্দের সুরে অসংখ্য চমৎকার গান আছে। তিনি 1963 সালে 12 অক্টোবর জন্মগ্রহণ করেন, 1987 সালে 28 ডিসেম্বর তার মৃত্যু। এবং তাকে বলা হয়ে থাকে বাংলাদেশের সঙ্গীতের বরপুত্র। এবং তিনি এত সুন্দর কম্পোজিশন করতেন, কিবোর্ড বাজাতেন, গিটার বাজাতেন, অবিশ্বাস্য। ব্যান্ড মাইলসে তিনি দীর্ঘদিন বাজিয়েছেন, তার সদস্য ছিলেন এবং তিনি গিটার, পিয়ানো, তবলা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্রে তার দক্ষতা ছিল। এবং যেটা বলা হয় যে তার অতি অল্প বয়সে চলে যাওয়াটা বাংলাদেশের সঙ্গীত জগতের জন্য একটা অনেক বড় ক্ষতি। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। বিশ্ব সাহিত্যে মহাকাব্য একটি বিশাল বড় অংশ জুড়ে আছে। প্রশ্ন হচ্ছে একটা মহাকাব্য কি কি থাকলে পরে আমরা বলি যে এটা একটা মহাকাব্য, বা একটা মহাকাব্যে কি কি থাকে, এটার বৈশিষ্ট্য কি? ইয়াস, সবার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আপনাদের উত্তর। মহাকাব্যে মেইনলি আপনার বিভিন্ন ধরনের গল্প পদ্মাকারে থাকে। সো এখানে পদ্মাকারে বিভিন্ন কাহিনীগুলো এক্সপ্লেইন করা হয় এবং কাহিনীগুলার মর্ম তুলে ধরা হয়। যেমন সবসময় যে পদ্য আকারেই হ্যাঁ, থাকে তা না, তা না, মানে গল্প মেইনলি বর্ণনা করার জন্য আর কি, পদ্ম কোনো একটা যুদ্ধ বা কোনো বিগ্রহকে তুলে মানে ধরা হয়। তুলে ধরার জন্য। যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মানে ফেমাস। মেঘনাদ বধ কাব্যের আর কি কি বৈশিষ্ট্য আছে একটু যদি বলেন। মেঘনাদ বধ একটা তো যুদ্ধ বিগ্রহ মেঘনাদ বধ বললেন। হলো আপনার যুদ্ধের উপর বেস করে। যুদ্ধের উপরে বেস করে রামায়ণের যেই কাহিনীর উপরে, প্লটটা হলো রামায়ণের উপরে কাহিনী। এই যে আচ্ছা ঠিক আছে, আমরা আসতে চাই এই পাশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদের কাছে, আপনাদের উত্তর। মহাকাব্য হচ্ছে মূলত গল্পগুলো কবিতা আকারে থাকে, মানে পদ্য আকারে থাকে, বিশ্লেষণ করা হয় যাতে বুঝতে সুবিধা হয় এই বিষয়ে। মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি মহাকাব্য, বাংলার প্রথম মহাকাব্য। মধুসূদন দত্তকে বাংলা মহাকাব্যের জনক বলা হয়। সেটা আছে, কিন্তু আমরা বলছি যে আর আর কি কি বৈশিষ্ট্য আছে। একটা তো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কিছু বললো, আপনারা আরো কিছু বৈশিষ্ট্য যদি যোগ করেন। আচ্ছা দেখিনি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে হচ্ছে একটা মহাকাব্য বৈশিষ্ট্য কি। মহাকাব্য হলো দীর্ঘ কাব্যিক রচনা যা একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, বীরত্বের গল্প বর্ণনা করে। মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা হচ্ছে দীর্ঘ বর্ণনা থাকবে, একটা বীরত্বপূর্ণ চরিত্র থাকবে, ঐতিহাসিক বা পৌরাণিক পটভূমি থাকবে, সেখানে দেবতার হস্তক্ষেপ থাকবে এবং অনেক ক্ষেত্রে এটা কাব্যিক হয়, সেজন্য এটাকে মহাকাব্য বলা হয়। দুদলই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। শিল্প সাহিত্য সংস্কৃতির পর চলে যাচ্ছে আমাদের পরবর্তী বিষয়। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আকাশে চাঁদ আর সূর্যকে যখন আমরা দেখি তখন মনে হয় দুটোর সাইজই এক, কিন্তু আমরা জানি যে চাঁদ সূর্যের চাইতে 400 গুণ ছোট, কিন্তু আমরা দেখলে দুটোকে একই রকম দেখি কেন? ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একটু কম, কিন্তু সূর্যের দূরত্ব অনেক বেশি, যার কারণে হচ্ছে সূর্য আর চাঁদ প্রায় সমান দেখায়। আচ্ছা, দূরত্বের কারণে আপনি বলছেন যে চাঁদ কাছে, সূর্য সূর্য দূরে। অনেক দূরে। কাছে বলে সেটাকে যেরকম লাগে অনেক দূরে। না, মূলত হচ্ছে দুটির আকৃতি ভিন্ন। সূর্য অনেক বড় আকারের আর চাঁদ হচ্ছে ছোট। তবে চাঁদ আমাদের থেকে কাছে এবং সূর্য দূরে, দুইটির অনুপাত অনুযায়ী দুইটিকে কাছাকাছি লাগে আর কি। আকার একরকম, আকার একই রকম লাগে। হ্যাঁ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল তারও বাজার প্রেস করেছেন, আপনাদের উত্তর। সূর্য পৃথিবী থেকে 15 লক্ষ কোটি দূরে অবস্থিত এবং চাঁদ পৃথিবী থেকে অনেক কাছেই অবস্থিত ওই অনুযায়ী বলতে গেলে। আর সূর্যের যেই আলো আসে সেটা পৃথিবীতে আসতে 8 মিনিট লাগে, তো সেই আলোটাই মেইনলি চাঁদে পড়ার কারণে আমরা চাঁদকে মানে দৃশ্যমান দেখতে পাই। এখন চাঁদ হলো চাঁদ কাছাকাছি অবস্থান, পৃথিবী থেকে কাছাকাছি অবস্থানে আছে, আর সূর্য একটু বেশি দূরে। স্থলভাগ থেকে যদি আমি দেখি তাহলে দুটিকে কাছাকাছি লাগে, ওই কারণে মানে সেম হাইটের লাগে বা সেম উচ্চতার লাগে এই কারণে। দেখে নিই দুদলই উত্তর দিয়েছেন। দুদলের উত্তরের ব্যাপারে আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে যে যখন কোনো বস্তু আমাদের অনেক কাছাকাছি থাকে তখন দূরের একই আকারের বস্তুর চেয়ে তাকে বড় দেখায়। এই জন্যে রাতের আকাশে আমরা যে অসংখ্য
তারাকে দেখি, ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখি, এদের মধ্যে অনেক তারাই আসলে সূর্যের চাইতেও বড়, কিন্তু এরা এত দূরে আছে বলে এদেরকে ছোট দেখায়। চাঁদ এবং সূর্যের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ভেরি গুড, দুদলই দিয়েছে সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে বিজ্ঞান বিভাগে। আমাদের পরের প্রশ্ন, ভারত মহাসাগরীয় অঞ্চলের মৌসুমী স্রোত এদেশের দক্ষিণ প্রান্তবর্তী বঙ্গোপসাগর দিয়ে অতিক্রম করায় এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় এবং রাজশাহী বিভাগে সবচাইতে কম বৃষ্টিপাত হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গড়ে বছরে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়? সবার আগে বাজার প্রেস করছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আপনাদের উত্তর 2000 থেকে 3000। 2000 থেকে 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয় বছরে টোটাল, Yes, yes. তাই তো? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারা কি উত্তর দেন? 2000 থেকে 3000 মিলিমিটার। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, গড়ে বছরে 2000 থেকে 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে যত বৃষ্টিপাত হয় তার 80% বৃষ্টিপাতই হয় হচ্ছে বর্ষাকালে, আর বাকি 20% হচ্ছে অন্যান্য বাকি 5টি ঋতুতে। অলরাইট, দুদলে দিয়েছেন সঠিক উত্তর এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের বিষয়ে, খেলাধুলা আমাদের সর্বশেষ বিষয়। সেখান থেকে আসছে প্রথম প্রশ্ন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব স্পেনের বার্সেলোনা যুব দলের কোচ হিসেবে কাজ করেছেন এই স্প্যানিশ নাগরিক। স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলভারেসের যুব এলিট একাডেমির কোচ ছিলেন তিনি। স্প্যানিশ লা লিগার ক্লাব আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন। উয়েফা প্রো লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন আবারও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। হাবিয়ার কাবরেরা। দেখা যাক গভর্নমেন্ট ল্যাবরেটরি কি উত্তর দেন। হাভিয়ার কাবরেলা। আপনারা বলছেন হাভিয়ার কাবরেরা, আমাদের কম্পিউটার বলছে তার নাম হচ্ছে হাভিয়ার ফার্নান্দেজ কাবরেরা মার্টিন পেনিয়াতো। তিনি বর্তমানে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। 37 বছর হাভিয়ারের, এবং তিনি বাংলাদেশের 23তম বিদেশি কোচ, আর স্প্যানিশ কোচ হিসেবে বাংলাদেশের 3য়। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে বাংলাদেশে কোচিং করিয়েছেন গঞ্জালো মোরেনো এবং অস্কার ব্রুজোন। অ্যানালাইজ করে কার কোন জায়গায় খেলা উচিত, কোথায় প্রবলেম, কার কোথায় ফল্ট, কে কীভাবে খেলে ভালো করবে, এসব ব্যাপারগুলো কাবরেরা খুব ভালো বোঝেন। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। দেখা যাক পরের প্রশ্নে তারা আবারও নম্বর পান কিনা। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, বাংলাদেশের বিখ্যাত 3 খেলোয়াড় বংশোদ্ভূত আন্তর্জাতিক ফুটবলার, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশে আবার সেই পুরনো দিনের ফুটবল প্রেম যেন জেগে উঠেছে। এবং ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে এই খেলোয়াড়দের খেলা দেখতে হাজার হাজার সমর্থক এসেছিলেন। এখানে ছিলেন ইংলিশ ফুটবলের হামজা চৌধুরী, কানাডা থেকে এসছেন সুমিত সোম, আমাদের আরেকজন খেলোয়াড় যিনি মাঝখানে আছেন ফাহমিদুল ইসলাম। প্রশ্ন হচ্ছে, ফাহমিদুল ইসলাম কোন দেশ থেকে এসেছেন? দুদলই বাজার প্রেস করেছেন। সবার আগে কমেন্ডার ফাহমুদুল ইসলাম ইতালি থেকে এসেছেন এবং তিনি ওইখানে অনূর্ধ্ব 18 খেলেছেন এবং অলবো এফসি নামে ক্লাবের হয়ে উনি খেলেছেন, বর্তমানে খেলছেনও। উনি 18 টায়ার বর্তমানে প্লেয়ার আর কি, 18 টায়ার। আরে বাহ, অনেক তথ্য পেয়ে গেছি গভর্নমেন্ট ল্যাবের কাছে। দেখা যাক আমাদের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। ফাহমিদুল ইসলাম হচ্ছে ইতালির এখন থাকতেছেন আর কি। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে ইতালি থেকে এসেছেন। অ্যাবসলিউটলি রাইট, ইতালি থেকে এসেছেন ফাহমিদুল ইসলাম এবং তিনি ইতালীয় বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার, যিনি বর্তমানে ইতালির সেরি বি এর ক্লাব ওলবিয়া কালসিওতে খেলছেন। তিনি মূলত লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন। মজার ব্যাপার হচ্ছে ফাহমিদুল ইসলামের জন্ম কিন্তু এই বাংলাদেশের ফেনী জেলায়। পরবর্তীতে তার পরিবার
শৈশবে তিনি যখন শৈশবে ছিলেন তখন তার পরিবার ইতালিতে অভিবাসন গ্রহণ করেন। ভেরি গুড, দুদলে দিয়েছেন সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। প্রশ্ন উত্তরের এই ফাঁকে একটু গল্প করে নিই বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনাদের সাথে। আপনাদের কাছে জানতে চাই আপনাদের স্কুল সম্পর্কে। আমরা জানি অত্যন্ত বিখ্যাত একটি স্কুল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, যদি কিছু বলেন আমাদেরকে স্কুল সম্পর্কে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় হচ্ছে অন্যতম একটি প্রাচীনতম স্কুল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1880 সালে। আমাদের স্কুল হচ্ছে একদম টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গরা বের হয়ে এসেছেন। যে আপনাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি আর কি কি করেন? আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব রয়েছে, যেমন বিতর্ক ক্লাব, ভাষা সাহিত্য ক্লাব, সায়েন্স ক্লাব, আইসিটি ক্লাব, এছাড়াও বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন। আমি নিজে বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক সাহিত্যাঙ্গনের বর্তমান প্রেসিডেন্ট হিসাবে আছি। এছাড়া 2022 সাল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পোরাল পদে ছিলাম। রেড ক্রিসেন্টের সাথে বিন্দুবাসিনী বয়েজের ইউনিট লিডার হিসেবে জড়িত আছি। তো স্কাউটে আপনারা কি করেন আসলে? স্কাউটিং মূলত হচ্ছে জীবনের কার্যক্রমের সাথে যায় এরকম একটা শিক্ষা। এখানে হচ্ছে আমরা বাস্তব জীবনে বিভিন্ন কাজ সহজে করার মতো অনেক দক্ষতা শিখতে পারি। আমাদের শিক্ষকরা কিভাবে আমরা পাহাড়ে চড়তে পারি, বা দৈনন্দিন জীবনে কিভাবে ছেলেরা রান্না করতে পারে, বা নিজেকে টিকিয়ে রাখার জন্য কিছু দক্ষতা আমরা এখানে শিখতে পারি আর কি। আর নেতৃত্বের গুণাবলী তো আছেই। বাহ, খুব ভালো। জীবনের জন্য এটা খুব জরুরি একটা বিষয়, এই দক্ষতাগুলো অর্জন করা। ভেরি ওয়েল ডান। তো সাইফ আল মাহি 10ম শ্রেণীতে পড়ছেন আপনি। আপনার কাছে জানতে চাই যে আপনি জীবনে বড় হয়ে কি হতে চান? আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আর কি যোগ দিতে চাই। এছাড়া যদি না হয় বাই এনি চান্স, তাহলে আমার একটা ব্যান্ড দল আছে, ক্রিপ্টন নাম। তো ওইখানে আমি গিটারিস্ট হিসেবে আছি, ড্রামস শিখতেছি। তো আমি আমার ব্যান্ড দলের সাথে থাকতে চাই। তো সেনাবাহিনীতে যোগ দেবার ইচ্ছে হলো কেন আপনার? আমার নানা ছিলেন সেনাবাহিনীতে, আমার মামাও সেনাবাহিনীতে ছিলেন। তো আমার বেড়ে ওঠা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো সেইখান থেকে সেনাবাহিনী দেখতে দেখতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা জাগে। এছাড়া আমি বিএনসিসিতে বিভিন্ন ট্রেনিং করেছিলাম। কি কি শেখেন আপনারা? বিএনসি মানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বলা হয় বিএনসিসি, সেখানে কি কি শেখানো হয়? বিএনসিসিতে আমরা নেতৃত্ব শিখি, আমরা সাহসিকতা শিখি, আমরা ফায়ারিং শিখি। এছাড়াও বিভিন্ন সেনাবাহিনী যা যা করে আমরা প্রায় মানে তাদের যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা আমরা স্কুল জীবন থেকে নেওয়া শুরু করি। এছাড়া স্কুল, কলেজ, এভাবে যারা ভার্সিটি পর্যন্ত টানা বিএনসিসি করে তারা আর কি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। আসতে চাই এবার মোহাম্মদ মাহির হোসেন, আপনি 10ম শ্রেণীতে পড়ছেন, আপনার স্বপ্ন জানতে চাই। আমার স্বপ্ন বলতে গেলে আমি চাই জীবনে অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করতে। যেমন হচ্ছে মানুষের একটা ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, এরকম একটা লক্ষ্য সবারই থাকা উচিত। তবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমি যে কাজে গিয়েছি সেখান থেকে আমি কাজ বের করতে নিয়ে আসতে পারছি আর কি। তো আমি চাই যে মানুষ জীবনে একটা কাজ করে আমি 10টা কাজ করব, এরকম আর কি একটা ইচ্ছা। আচ্ছা, মাল্টি স্কিল, মাল্টিটাস্কিং। জি জি, আচ্ছা, আপনি মাল্টিটাস্কার হতে চান? জি। এখানে একটা কথা আছে, মাল্টিটাস্কার হইলে আর কি যে কোনো একটা কাজে ফোকাস করে টপ করা যায় না। তবে আমি চাই যে জীবন তো একটাই, তো সবকিছুর স্বাদ একটু একটু করে নিব, এরকম একটা ব্যাপার আর কি। খুবই ভালো আইডিয়া যে জীবন তো একটাই, বিভিন্ন কিছুর স্বাদ নিই জীবনে। আমরা জানি যে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটা, এবং একটা সময় যখন ওই যে স্ট্যান্ডের করতো যে টপ 10-12, তখন দেখা যেত গভর্নমেন্ট ল্যাব সবসময় খুব ভালো রেজাল্ট করছে। ভালো রেজাল্টের পাশাপাশি আর কি কি হয় গভর্নমেন্ট ল্যাবে সেটা জানতে চাই। আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আমাদের টিচাররা আছেন, যারা আছেন সবাই আমাদেরকে ক্লাবিং এবং সহশিক্ষা কার্যক্রমে অনেক হেল্প করেন। আমাদের বিভিন্ন ধরনের ক্লাব আছে, যেমন কুইজ ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, আইটি ক্লাব, তারপরে সায়েন্স ক্লাব, তারপর ফটোগ্রাফি ক্লাব, তারপর আরও অনেক ধরনের ক্লাব আছে। তো আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে বর্তমানে 4টি ক্লাবে আছি। বর্তমানে 4টি ক্লাব হলো কুইজ ক্লাব এবং ডিবেট ক্লাব, আর হলো কালচারাল ক্লাব এবং আইটি ক্লাব। তো আমাদের ইচ্ছা আছে, আমাদের সামনে আমাদের ক্লাব নিয়ে আমাদের বিভিন্ন ধরনের অ্যাম্বিশন আছে, বিভিন্ন কাজ করার ইচ্ছা আছে ক্লাবকে আরও আগিয়ে নেওয়ার জন্য। এবং
আমাদের ক্লাসে স্কুলের সিনিয়র জুনিয়র সবাই আমাদের একসাথে আমরা ক্লাবে হয়ে একসাথে কাজ করি, এবং সিনিয়র আমাদের সাপোর্টিভ এবং জুনিয়রদের আমরা স্নেহ করে আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করি। নামুল হাসান সাকিব, দশম শ্রেণীর ছাত্র আপনি, জি। আপনার জীবনের স্বপ্ন শুনতে চাই। আমার জীবনের স্বপ্ন ডাক্তার হওয়া। আচ্ছা, বাহ, কেন ডাক্তার হতে চান? ছোটকাল থেকেই দেখেছি যে অনেকেই মানে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বা মানে কোনো সঠিক চিকিৎসা পাচ্ছেন না। সো আমি এমন কিছু মানুষদের দেখেছি আমাদের গ্রামে যে ওনারা চিকিৎসার অভাবে মারা যেতেছে। মানে আমার চোখের সামনে একজন হয়েছে, এটা অভিজ্ঞতাটা অনেক দুঃখজনক। যখন এটা দেখেছি আমার মনের মধ্যেও ভয় লাগছে। ভয় লাগার সাথে সাথে আমার এটা প্রশ্ন জাগছে যে আমি যদি এই প্রফেশনে যাই তাহলে ওনাদেরকেও সাহায্য করতে পারবো, আমার নিজের মনেরও শান্তি থাকবে। সো ওনাদের এই কষ্টদায়ক মৃত্যু থেকে প্রতিরোধ করতে, এছাড়া আমার নিজের শান্তির জন্য আমি আর কি এই প্রফেশনটা বেছে নিয়েছি। বাহ, খুব ভালো। মানুষের উপকার করতে পারলে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তির কোনো তুলনা হয় না, অবশ্যই। তাই না? আওসাফ আবরার নাসিফ, আপনার স্বপ্ন? সবাই তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু আমি একটু আলাদা কিছু হতে চাই। এন্টারপ্রেনার হতে চাই, উদ্যোক্তা হতে চাই। আমি একটা স্টার্ট আপ দিব যাতে আমার দেশের অর্থনীতিতে কাজে লাগতে পারি, এবং স্টার্ট আপে আমি বিভিন্ন ধরনের কাজ করতে চাই। বর্তমানে আমি বিভিন্ন ধরনের মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করেছি, তো বর্তমানে আমার ওইটা ধারণা হয়ে গেছে। ভবিষ্যতে ওটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, এবং আমি বর্তমানে লাইফটাকে চিল করতে মানে মানে মজায় কাটাতে চাচ্ছি, যাতে ভবিষ্যতে যেমন অনেকেই আছে যে পড়ালেখায় সিরিয়াস, পড়ালেখা করে এটা ওটা করে দিবে, কিন্তু আমি পড়ালেখার পাশাপাশি মার্কেটিং বা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, এবং দেন ভবিষ্যতে একটা স্টার্ট আপ দ্বারা করে একটা নিজের লাইফ সেট করতে চাচ্ছি। বাহ, আমাদের এখন সারা বিশ্ব জুড়ে স্টার্ট আপ করা বা উদ্যোক্তা তৈরি করার একটা কাজ চলছে, এবং সারা দুনিয়াতে স্টার্ট আপ বিল্ডিংয়ের উপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সরকার থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। সুতরাং যত স্টার্ট আপ হবে তত সুবিধা হচ্ছে, তত কর্মসংস্থান সৃষ্টি। খুবই ভালো আইডিয়া, ধন্যবাদ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। খুব ভালো লাগলো আপনাদের পরিকল্পনা শুনে। তো আবার ফিরে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রথমেই সুযোগ পাচ্ছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। গভর্নমেন্ট ল্যাব, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দক্ষিণ এশিয়ায় মোট কয়টি দেশ রয়েছে? সিন্ধু কোন দেশের প্রধান নদী? সিন্ধু। ভারত। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? সুয়েজ খাল। লিচু উৎপাদনে সবচেয়ে বিখ্যাত জেলা? রাজশাহী। ডিপসিক কোন দেশের তৈরি আর্টিফিশিয়াল চায়না। ইন্টেলিজেন্স? চায়না। মোস্তফা জামান আব্বাসি তিনি বাংলাদেশে প্রখ্যাত কেন? সাংবাদিক ভ্যাটিকানের প্রধানকে কি বলা হয়? পোপ। ভারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত? তিস্তা। সাংবাদিকতার নোবেল হিসেবে সমাদৃত কোন পুরস্কার? মিয়ানমারের কোন রাজ্যের সাথে রয়েছে বাংলাদেশের সীমান্ত? রাখাইন। রাখাইন। দক্ষিণ এশিয়ায় মোট কটি দেশ রয়েছে? সিন্ধু কোন দেশের প্রধান নদী? ভারত। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? সুয়েজ খাল। লিচু উৎপাদনে সবচেয়ে বিখ্যাত জেলা? রাজশাহী। ডিপসিক কোন দেশে তৈরি? চায়না। মোস্তফা জামান আব্বাসি কিসের জন্য? সাংবাদিক। সাংবাদিক ভ্যাটিকানের প্রধানকে কি বলা হয়? পোপ। ভারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত? তিস্তা। সাংবাদিকতার নোবেল? মিয়ানমারের কোন রাজ্যের সাথে রাখাইন। রয়েছে? রাখাইন। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। দক্ষিণ এশিয়ায় মোট দেশ হচ্ছে 8টি। সিন্ধু পাকিস্তান, ভূমধ্য সাগর, লোহিত সাগর হচ্ছে সুয়েজ খাল, চীন। আর লিচুর যদি সবচেয়ে বিখ্যাত দিনাজপুর, দিনাজপুরের লিচু। ডিপসিক চীনের তৈরি, মুস্তফা জামান আব্বাসি সঙ্গীতজ্ঞ, ভ্যাটিকানের প্রধান পোপ। ফারাক্কাবাদ পদ্মা নদীর উপরে ফারাক্কাবাদ দেওয়া হয়েছে। সাংবাদিকতার নোবেল হচ্ছে পুলিৎজার পুরস্কার। মিয়ানমার হচ্ছে রাখাইন সীমান্ত। দেখা যাচ্ছে 4টি প্রশ্ন উত্তর পেয়েছি আমরা গভর্নমেন্ট ল্যাবের কাছ থেকে। গভর্নমেন্ট ল্যাব পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এবারে শেষ 1 মিনিট সময়। বিন্দুবাসিনী, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ? ভুটান। আল্লামা ইকবাল কোন দেশের ইরান। বিখ্যাত কবি? ইরান। ভূমধ্য সাগরের চাবি বলা হয় কোন প্রণালীকে? কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। চট্টগ্রাম। উইঘুর জাতি চীনের কোন রাজ্যে সবচেয়ে বেশি বসবাস করে? স্টপ জেনোসাইড এই প্রামাণ্যচিত্রের নির্মাতাকে?
পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নোবেল বিজয়ী প্রথম এশীয় ব্যক্তি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মিয়ানমারের পূর্ব নাম? বার্মা। বার্মা। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ? ভুটান। আল্লামা ইকবাল কোন দেশের কবি? ইরান। ভূমধ্যসাগরের চাবি বলা হয় কোন প্রণালীকে? কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। উইঘুর জাতি চীনের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাস করে? স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতাকে? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায়? নোবেল বিজয়ী প্রথম এশীয় ব্যক্তি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মিয়ানমারের পূর্ব নাম? বার্মা। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আমাদের কম্পিউটার বলছে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। আল্লামা ইকবাল পাকিস্তানের কবি। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। কান্তজিউ মন্দির দিনাজপুরে। উইঘুর বাস করেন জিনজিয়ানে। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্র জহির রায়হান। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান। তিস্তাবাদ লালমনিরহাটে। নোবেল বিজয়ী প্রথম এশীয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। মিয়ানমারের পূর্ব নাম বার্মা। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর আমরা সঠিক পেয়েছি। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনারা পেয়ে যাচ্ছেন 15 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের প্রশ্নোত্তরের পালা। আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের সাথে যোগাযোগ করবার উপায়। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খুঁজে পাবেন। ফেসবুকে রয়েছে আমরা কুইজ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের। সেখানে আপনারা আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের বিভিন্ন পর্ব দেখতে পাবেন এবং কুইজ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পাবেন। সুতরাং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বিন্দুবাসিনী কিংবা গভর্নমেন্ট ল্যাবের মতন যদি আপনারাও অংশ নিতে চান আমাদের কুইজে, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাদের স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত দুজনের একটি দল গড়তে হবে যারা হবেন কুইজার। তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং তাদের অভিভাবকের বৃত্তান্ত দিয়ে স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিন আবেদন আমাদের কাছে। আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই কোন দল কত স্কোর করেছেন। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সাইফ আল মাহি এবং মোহাম্মদ মাহির হোসেন দুজনেই পড়ছেন 10ম শ্রেণীতে। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 65 নম্বর। অভিনন্দন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। এ পাশে রয়েছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার নাইমুল হাসান সাকিব এবং আওসাফ আবরার নাসিফ। তারা দুজনে মিলে অর্জন করছেন দলের জন্য সর্বমোট 90 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। ধন্যবাদ আপনাদের দু দলকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ রইলেন আমাদের সাথে। আশা করি সামনের সপ্তাহে যখন ফিরে আসব তখন আপনাদের সঙ্গে দেখা হবে। যাবার আগে একটা জরুরি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার সন্তানকে যদি আর সবার চাইতে এগিয়ে রাখতে চান, আগামী দিনের জন্য তৈরি করতে চান, তাহলে আপনার সন্তানকে স্কাউটিং বা গার্লস গাইড বা রোভার স্কাউট বা বিএনসিসি এ ধরনের অর্গানাইজেশনগুলিতে আপনার সন্তানকে ভর্তি করুন। তাকে জীবনের গড়ার পেছনে, জীবনের টিকে থাকার পেছনে যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো শিখিয়ে দিন। তাহলে তার জীবনটা আগামীতে অনেক সহজ হবে। দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।